বন্ধুরা সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টরের পক্ষ থেকে। আমি সৌম্য। ভিডিওটা হলে চলেছে বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো নিয়ে কিন্তু রয়েছে, যেরকম নিফটি 50 এই মুহূর্তে সিচুয়েশন কি রয়েছে, ব্রেকিং নিউজ কি সিচুয়েশনে আগামী দিন আসতে চলেছে, ভীষণ বেশ কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস জানার রয়েছে, যেরকম মেম্বারদের জন্য বেশ কিছু কোশ্চেন মেম্বাররা করেছিলেন, তাদের ভিডিও উত্তর দেওয়ার কিছু মিলিয়ে মিশিয়ে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো লেটস গেট স্টার্টেড। যে ঘটনা দিকে যাব সেটা হচ্ছে ফার্স্ট ঘটনা, সেটা হচ্ছে নিফটি 50 এই সিচুয়েশন আমাদের দাঁড়িয়ে রয়েছে। অলরেডি তোমাদের রেজিস্ট্যান্স সাপোর্ট ব্যাপারটা গল্প বলে নিয়েছি, যদি সেটা না জেনে থাকো সেকেন্ড চ্যানেল যেটা রয়েছে সেটা একবার দেখে নাও, সেখানে রেজিস্ট্যান্স নিয়ে কথা বলেছি। অজস্র বাকি রয়ে গেছে প্রচুর বিষয় যেগুলো রেজিস্ট্যান্স সাপোর্ট নিয়ে কথা বলবো। এখন যে জায়গায় রয়ে গেছে সেটা রেজিস্ট্যান্সটা, সেটা হচ্ছে 24,400, মানে 24,350 থেকে 24,400 এই রেঞ্জে যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নিফটির কোনো পজিটিভ মুভমেন্ট হবে না। আর একটা সবচেয়ে বড় কথা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত তুমি রেজাল্ট দেখাতে না পারছো ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো লাভ নেই। এখনো পর্যন্ত কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ার যে রেজাল্ট দেখাচ্ছে সেটা কিন্তু খুব ডিসঅ্যাপয়েন্টেড, অর্থাৎ হতাশাজনক সমস্ত রেজাল্ট গুলো আমরা দেখতে পাচ্ছি একটা পর একটা। ফলে এখানে মার্কেট চমকদার কিছু দেখাবে এই ধরনের আশা করাটা কিন্তু ভীষণ বোকামো হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলতে এই যে টোটাল প্রোডাকশন হচ্ছে সেইগুলোকে এবং প্লাস সার্ভিস যেগুলো দিচ্ছে সবগুলো যোগ করলে যে জায়গায় দেওয়া সেটা জিডিপি। ভারতে অনেক স্বপ্ন দেখানো হয়েছিল 6.57%, বড় বড় ব্রোকার যারা রয়েছে জেফারি থেকে শুরু করে অন্যান্য সকলে তারা বড় বড় কথা বলেছিল, এবং সিচুয়েশন দাঁড়িয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যেটা সবচেয়ে বড় কথা সেটা তারা 6.5 বলেছিল, কিন্তু যেটা ধরা গেল, যেটা রিসেন্ট খবরে পাওয়া গেল সেটা হচ্ছে 5.4। মানে 6.5 থেকে যদি কমে 6ও দাঁড়াতো, 6ও আসতো, তাহলে আমি বুঝতে পারতাম যে সিচুয়েশনটা বেটার, কিন্তু কোনো কিছু বেটার নয়। অর্থাৎ এখন এই মুহূর্তে মার্কেট যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যে যাই বলুক, যত বড় প্রেডিকশন করুক, যেটা সত্যি ঘটনা সেটা সত্যি, সেটা হচ্ছে ইন্ডিয়ার কিন্তু এই মুহূর্তে খুব ভালো সিচুয়েশন নয়। জিডিপি 5.4 এ নেবে এসছে, শুধু জিডিপি নয়, আরো জিনিসগুলো দেখো, আনএমপ্লয়মেন্ট রেটটা দেখো, ইনকাম সিচুয়েশন দেখো, ইনকামেও কিন্তু মানুষ সাধারণ যাদের তাদের ক্ষেত্রে কমে এসছে, ফলে এটাও কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার তৈরি করছে। যেটা আরেকটা বলা জিনিস সেটা হচ্ছে যে এই ধরনের সিচুয়েশন একটা পর একটা নেগেটিভিটি থাকার জন্য আমরা দেখতে পারলাম মানুষের ক্ষেত্রে সাধারণ লোকেদের ক্ষেত্রে ইনকামটা অনেক কমে আসছে আস্তে আস্তে, ইনফ্লেশন প্রচুর ভাবে বাড়ছে, এবং তৃতীয়ত ব্যাপার সেটা হচ্ছে স্যালারির ক্ষেত্রে সেখানেও দেখতে পাচ্ছি প্রচুর কমে যাচ্ছে, এবং ফোর্থ ব্যাপার সেটা হচ্ছে জিএসটি কালেকশন বাড়িয়ে চলেছে গভর্নমেন্ট। ফলে এখানে সাপ্লাই এবং ডিমান্ড এই দুটো জায়গাতেই একটা কন্ট্রাকশন তৈরি হচ্ছে, এমন একটা সিচুয়েশন তৈরি হচ্ছে যেখানে আমরা পজিটিভিটি দেখতে পাবো না, আগামীটি আমরা দেখতে পাচ্ছি না। ফলে ইন্ডিয়ার দিক থেকে খুব ম্যাজিক আমি কিছু দেখতে পারবো না। তাহলে বোঝা গেল এটা এফআইআই সেলিং কেন কমবে তার একটা যথার্থ উত্তর দিতে হবে। এফআইআই কনস্ট্যান্টলি আমাদেরকে কিন্তু যে জায়গাটা করছে, যে কনস্ট্যান্টলি, মানে গত বছরও দেখেছি, প্রায় গত মাসেও দেখেছি 1,44,000 কোটি টাকা কিন্তু অলরেডি তা সেল করেছে, এবং এই মাসে কনস্ট্যান্ট, মানে মাঝখানে শুধু দুটো দিন আমাদেরকে রেহাই দিয়েছিল, পরের দিন যতটা কিনেছিল তার বেশি বিক্রি করেছে, তারপরের দিন কন্টিনিউ, মানে গত শুক্রবার আমরা দেখতে পেলাম সেখানে প্রায় 4,500-5,000 কোটি টাকা মতো কিন্তু নেট সেল হয়েছে। এই মুহূর্তে ডেটা এখনো পাইনি, সে যাই হোক সিচুয়েশন, মানে এফআই সেলিং কন্টিনিউ চলছে, তো কোনো এই জন্য কোনো পজিটিভ দেখতে পাচ্ছি না। হয়ে গেল পজিটিভ যে খবরটা সেটা হচ্ছে জিও পলিটিক্যাল সিচুয়েশন, সেখানে হচ্ছে রাশিয়া ইউক্রেনের মধ্যে যে যুদ্ধটা চলছিল সেখানে সাময়িক বিরতি কিংবা পার্মানেন্ট বিরতি আসার সম্ভাবনা রয়েছে। বিরতি ব্যাপারটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, সেটা একটু বলার, সেটা হচ্ছে এতদিন ধরে জেলেন্সকি যে সিচুয়েশন গুলো দেখতে পাচ্ছিল, যেখানে একটা পজিটিভ খবর দেখা যাচ্ছিল যে পিছন থেকে যে সাপোর্টটা আসছিল ন্যাটো এবং ইউএসএ থেকে, সেই সবগুলো কিন্তু আস্তে আস্তে ফিকে হওয়া শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে যেটা এক্সপেকটেশন ছিল যে সাপোর্টটা কমে আসবে, সেটাই হওয়া শুরু হয়েছে। আরেকটা মারাত্মক ঘটনা সেটা হচ্ছে জেলেন্সকি যে কাজটা করেছে সেটা হচ্ছে ট্যাক্স চাপিয়েছে, মানে দেশের উপরে, সাধারণ নাগরিকদের উপরে বহু রকম ওয়াট ট্যাক্স বলে একটা অন্যরকম ট্যাক্স চার্জ করেছে। এই ধরনের ট্যাক্স গুলো ভীষণ অসন্তোষ প্রকাশ করেছে নাগরিকরা, এবং ইনকাম ট্যাক্স, বিভিন্ন রকম ট্যাক্সে তারা জর্জরিত। তারা বলছে থামো, এবার অনেক হয়েছে, এবার একটা আর সমঝোতায় আসো। এভাবে সম্ভব নয়, একদিক থেকে আর্থিক ক্ষতি আর অপরপক্ষে মানসিক এরকম সিচুয়েশন, ছেড়ে দাও। তো এইরকম অবস্থায় দাঁড়িয়ে জেলেন্সকির পক্ষে একটাই রাস্তা, সেটা হচ্ছে সমঝোতার জায়গায় যাওয়া, এবং এক্সপেক্ট করা হচ্ছে রাশিয়ার হাতে এখন তুরুপের তাস রয়েছে চিরকাল। ইন্টারেস্টিং সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। ট্রাম্পের তৃতীয় যে পয়েন্টটা দিয়ে সেটা খুব লং টার্ম এফেক্ট হবে আমাদের, এটা কিন্তু একটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে লং টার্ম এফেক্টে কি ধরনের ব্যাপার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে যখনই এই যে মার্কেটটা সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে, ভবিষ্যতে ইন্ডিয়া বা অন্য ক্ষেত্রে সুবিধা হতে চলেছে ডলার এখানে কিন্তু একটা বিরাট বড় জায়গা। তো আমি ইকোনমিক্স এর পরিভাষায় যাব না, খুব সাদামাটা বলার চেষ্টা করছি। যারা সারা বিশ্বকে ক্ষমতা রাখছে
তারাই কিন্তু আসল সেন্টারের জায়গায় চলে যাচ্ছে। ইউএস এর হাত থেকে ইউএস ডলারের যে শক্তি ক্ষমতা কমে আসছিল কাদের কারণে? ব্রিক্স এর কারণে। মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, তোমার হাতে কারেন্সি রয়েছে, আমার হাতে কারেন্সি রয়েছে, প্রত্যেকের হাতে আমার কারেন্সি রয়েছে। আমরা এবার কি করছি? আমরা নিজেদের ক্ষমতা দেখানোর চেষ্টা করছি, যেহেতু তোমার শক্তি বেশি রয়েছে, তোমার বিভিন্ন দেশের সঙ্গে যুক্ত রয়েছে তুমি, ফলে অনেক ট্রেড ব্যালেন্স তোমার পজিটিভ রয়েছে, এবং ফলে তোমার ইউএস ডলার তুমি কিন্তু অনেক বেশি ভাবে কাজ করতে পারছো। শুধু তাই না, এই যখন যুদ্ধ হয়, রাশিয়ার যে যুদ্ধটা হয়, সেই সময় কিন্তু প্রচুর ডলার ছাপিয়েছিল ইউএসএ গভর্নমেন্ট, এবং ডলার ছাপানোর ব্যাপারটা খুব মজার আছে, আমি এখানে বলার জায়গা কম, তাহলে যদি জানতে ব্যাপারটা, মানে টোটাল আমাদের যে প্রোডাকশন হচ্ছে, জাস্ট ফর এক্সাম্পল খুব ইজি বোঝানোর চেষ্টা করছি। কোনো একটা প্রোডাকশন হচ্ছে, এবার প্রোডাকশনের সঙ্গে যথার্থতা তোমার কিন্তু সেই ডলারে থাকতে হবে। অর্থাৎ তুমি যদি প্রচুর পরিমাণে টাকা জেনারেট করতে থাকো, মানে ছাপাতে থাকো, যেটা আমি বক্তব্য, যখনই আমাদের টাকার প্রয়োজন পড়ছে যদি টাকা ছাপিয়ে নি, তাহলে প্রবলেম কি আছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলে দিল টাকা ছাপাও, তো আমাদের সারা ভারতে যেখানে যেখানে জায়গা রয়েছে সব জায়গা থেকে টাকা ছাপানো শুরু হল। শালবনীতেও রিজার্ভ ব্যাংকের পশ্চিমবঙ্গের রয়েছে টাকা ছাপানোর জায়গা, সে কানপুরে রয়েছে, সব জায়গায় বলে দেওয়া হলো টাকা ছাপালে তো প্রবলেম সলভ হলো না। প্রবলেম সলভ হলো না, উল্টে মুদ্রাস্ফীতি হলো। তোমার কাছে টাকা থাকা মানেই তুমি খাবার কিনতে পারছো, এরকম ভাবনা চিন্তা করাটা ভুল। তুমি একটা খাবার যেটা তোমার খেতে হবে, ধরো একটা মুড়ির প্যাকেট, মুড়ি খাবে তুমি, তোমার মুড়ির ধরো না কথার কথা 20 টাকা একটা প্যাকেটের দাম। এবার তোমার কাছে যদি 1000 টাকাও থাকে, কি লক্ষ টাকাও থাকে, তুমি সেই দিয়ে এক প্যাকেট কিনতে পারবে। কেন কিনতে পারবে না? তোমার মতো সকলের কাছে টাকা ছাপানোর জন্য টাকা রয়ে গেছে, টাকার পরিমাণ প্রচুর, কিন্তু জিনিসের প্রোডাকশন, যে জিনিসটা তুমি নেবে, যে কনজামশন করবে, সেই জায়গার পরিমাণটা কম। ফলে আলটিমেটলি সে এটার দামও বাড়তে শুরু করেছে। 20 টাকা যে মুড়িটা পাওয়া যাচ্ছিল, এখন এই মুহূর্তে 2000 টাকা সে প্যাকেটটা পাবে। এবার তুমি বলো, তোমার কাছে রয়েছে 1000 টাকা, তুমি এই মুহূর্তে কিনতে পারছো? টাকা তোমার 20 টাকাও তোমার ছিল না তখন, এখন 1000 টাকা তোমার কাছে রয়েছে, তবু তুমি 2000 টাকা মুড়ি প্যাকেট কিনতে পারছো না। তাহলে বুঝতে পারা যাচ্ছে এইখানে ইন্ডিয়ার সঙ্গে ডিফারেন্স আসছে ইউএস ডলারে। ইউএস ডলারে কনস্ট্যান্টলি ওরা ছাপিয়ে গেছে, এবং এই ছাপিয়ে গেছে ইউএস ডলার, এইগুলো প্রিন্ট করে গেছে মানে একটা সার্টেন লিমিট পর্যন্ত অফকোর্স, কিন্তু যেহেতু কেন্দ্রে ইউএস রয়ে গেছে, সেই জন্য ওরা সবসময় শক্তি দেখাচ্ছে। প্রেজেন্ট ইউএস ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলেছে, সেটাও খুব মানে যাকে বলে ঔদ্ধত্য সম্পূর্ণ কথা বলেছে। ব্রিক্স কান্ট্রির ক্ষেত্রে টুইট করেছে, তারা যদি নিজেরা মনে করে থাকে তারা নিজস্ব টাকা ছাপাবে, তাহলে কিন্তু ইউএস কে ভুলে যেতে হবে, এবং ইউএস এখানে অলমাইটি বলছে, অলমাইটি ইকোনমিতে রয়েছে। ফলে ইউএস তোমাদের কোনো সাহায্য করবে না, প্লাস তোমাদের ট্যারিফ যেটা হবে, ট্যারিফে 100% ট্যারিফ চার্জ করা হবে 100 গুণ, অর্থাৎ মানে মোটমাট পুরোপুরি ভুলে যাও ইউএস এর সঙ্গে এ করা। এবারে তুমি ভাবো, শুধু খুব ছোট করে যদি বলার চেষ্টা করি এই মুহূর্তে, শুধু ইন্ডিয়ার যদি বলি, বেশ কিছু বিলিয়ন ডলারে কিন্তু ট্রেড তৈরি হয় ইউএস এর সঙ্গে। যদি এটা বন্ধ হয়ে যায়, ইন্ডিয়ার টোটাল যে ইকোনমিক গ্রোথ পুরো স্টপ। শুধু ইন্ডিয়া বলে না, এখানে যে ব্রিক্স বলতে ব্রাজিল যেরকম রয়েছে, তার সঙ্গে সঙ্গে রাশিয়া রয়েছে, তার সঙ্গে ইন্ডিয়া রয়েছে, চায়না রয়েছে, সাউথ আফ্রিকা রয়েছে। এই 5টা হচ্ছে মুখ্য দেশ। এছাড়াও আরো ছোট ছোট অজস্র দেশ রয়েছে, তাদেরকে রীতিমতো ধমকি দিয়েছে, ধমকি দিয়ে বলেছে, তুমি যদি এই সিচুয়েশন আমাদের সঙ্গে থাকো, ব্রিক্স এর নিজস্ব ডলার তৈরি করার চিন্তা ভাবনা করছিল নিজেদের মধ্যে, যাতে নিজেদের তেল আমদানি রপ্তানি ক্ষেত্রে, অন্যান্য আসবাবপত্র, জিনিস, সরঞ্জাম, অস্ত্রশস্ত্র নিজেদের মধ্যে আমদানি রপ্তানি করতে পারি। ইরানও কিন্তু ব্রিক্স এর মধ্যে ঢুকে রয়েছে। ইরানকে আমি ছোট জায়গা ধরছি, কিন্তু বাকি যারা রয়েছে বড় বড়, তারা কি করছে, এটা একটা ডলার নিজস্ব ভাবে রুপি তৈরি করছিল, বা নিজেদের একটা কারেন্সি, ব্রিক্স কারেন্সি বলে একটা কারেন্সি তৈরি করছিল। কিন্তু এদের চাপে কিন্তু এখন বাধ্য হতে হচ্ছে এদেরকে কিন্তু এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে, না হলে পর 100% ট্যারিফ, এবং 100% ট্যারিফ যদি চাপানো হয় কোনো দেশের ক্ষেত্রে, দেশটার অবস্থা দ্যাট ইজ আদানি। আদানি গ্রুপে কিন্তু আস্তে আস্তে আমরা মুভমেন্টটা পজিটিভ দিকে দেখেছি, আগের দিনও দেখেছি, আজও দেখেছি, বেশ কিছুদিন ধরে একটা পজিটিভ মুভমেন্ট দেখছে। এবং বেশ কিছু ক্ষেত্রে আবুধাবি একটা যে কোম্পানি, অথবা এখানে থেকে কেরালার যারা রয়েছে, শ্রীলঙ্কা যাদের ওদের সঙ্গে পোর্টের যে কাজ করছিল, আদানি গ্রিনের যে ব্যাপারগুলো, এইগুলো থেকে একটু পজিটিভিটি আসা শুরু হয়েছে। এফএনও তে লিস্টে ঢুকে গেছে আদানি গ্রিন এনার্জি, ফলে 20% বেশি কিন্তু আলটিমেট জাম্প করেছে কোম্পানিটা। 20% ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হলো মেইন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। জায়গাটা এখন এই মুহূর্তে বাকি যারা রয়েছে ওদের সঙ্গে বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের মধ্যে বেশ কিছু ওরা কিন্তু এখনই হাল ছাড়ছে না। কিছু কাজ সাউথ আফ্রিকা যেরকম পুরোপুরি ছেড়ে দিয়েছে, কন্ট্রাক্টটা অফ করে দিয়েছে, কিন্তু শ্রীলঙ্কা এখনো এক্সপেক্ট রাখছে যে ভালো করবে। আবুধাবি যে প্রজেক্টটা ছিল তারা বলছে ভালো করছে, জিকিউ যেটা রয়েছে তারা বলছে পজিটিভ ব্যাপার রয়েছে। ফলে এখনই আদানি শেষ হলো সেরকম ব্যাপার নয়, অনেকে ওয়েট করছে রেজাল্টটা কি আসে আলটিমেটলি সেটা দেখার জন্য। চলে আসছি নেক্সট হচ্ছে খুব ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে টাটা মোটরস। টাটা মোটরস এর কিন্তু রীতিমতো কম্পিটিটর হিসেবে মাহিন্দ্রা আমাদের কাজ। টাটা মোটরস এর
মানে যে জায়গাটা রয়েছিল তারা আস্তে আস্তে মুভমেন্ট করছে এবং পজিটিভ জায়গা আসছে অফকোর্স। কিন্তু এখনো সিচুয়েশনে মাহিন্দ্রা ভালো জায়গা নিয়ে রয়েছে, এসইউভি ইভি সেক্টরের রীতিমতো বড়ভাবে কাজ শুরু করছে এবং এক্সপেকটেশন রয়েছে মাহিন্দ্রা মানে পজিটিভ জায়গা আসতে চলেছে। এবং যেটা বলছিলাম আগামী দিন কিন্তু আরো বেটার কাজ করবে, অফকোর্স টাটা মোটর ছাড়বে না, কিন্তু জায়গাটা খুব ভালো হবে। এই কথা বলতে আরেকটা কোম্পানির কথা মনে পড়ে, সেটা হচ্ছে ওলা ইলেকট্রিক। যে কথাটা বলছিলাম প্রচুর ভাবে ডাউন হয়ে যাচ্ছে, মাঝখানে একটু রিকভার হয়েছিল। আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল, সেই উত্তরকে তখন কিন্তু বলেছিলাম ওলা ইলেকট্রিকে একেবারে কিন্তু এন্ট্রি নেবে না, কারণ এন্ট্রি নেওয়ার মতো সিচুয়েশন নয় এবং ওভারভ্যালুড সিচুয়েশন শুধু নয়, এখনো এদের প্রফিটেবিলিটি ভালো নয়, অনেকগুলো নেগেটিভ খবর এসছে। ফলে এই মুহূর্তে কখনোই আমরা প্রিমিয়ার এনার্জি একটা আইপিও মাঝখানে এসেছিল, রিসেন্ট একটা কোম্পানি একটা অর্ডার পেয়ে যাচ্ছে, অবশ্য ভবিষ্যতে আমরা দেখতে পারবো একটা পজিটিভ জায়গা তৈরি করে। অর্ডারগুলো রীতিমতো ভালো ভালো অর্ডারগুলো পাওয়ার কারণের জন্য কিন্তু আমরা পজিটিভ একটা এক্সপেকটেশন রাখবো। যে কথা নিয়ে আমাদের জিজ্ঞেস করেছিল একজন সাবস্ক্রাইবার, তো তার উত্তরে বলে রাখা দরকার, সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সের দিকে এলআইসি ঝুঁকেছে। এলআইসি কে নিয়ে উনি নেগেটিভ ছিলেন, বলছিলেন যে সেল করে দেবো। তার উত্তরে বলে রাখা দরকার এখানে এলআইসি মানে বলা যেতে পারে মানে ভারতের মধ্যে সেরা একটা এএমসি বলা যেতে পারে। ওদের প্রচুর রিজার্ভস রয়েছে, অসম্ভব ভালো সিচুয়েশন, এক্সপেকটেশন ভালো আশা করা যায়। দেখা যাক গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে, সেটাও বেশ ভালো। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ যেটা বলা হচ্ছে, জেফারি ওয়ার্ল্ডের মধ্যে একটা সেরা ব্রোকিং ফার্ম, তারা বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু আগামী দিনে অর্থাৎ এই সামনের কোয়ার্টারের মধ্যে 2025-এ ইয়ার অন ইয়ার বেসিসে প্রায় 25% ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে চলেছে। অর্থাৎ অবশ্যই তার টার্গেট রয়েছে। সামনের বাজেটের কথা নিয়ে বলবো, ফেব্রুয়ারি মাসে বাজেট আসছে, সেখানে অনেক কিছু পজিটিভ খবর আসার সম্ভাবনা রয়েছে বলে জেফারি বলছে। এবং আলটিমেটলি ক্যাপিটাল এক্সপেন্ডিচার ছাড়া কোনো দেশের ইমপ্রুভমেন্ট হওয়াটা সম্ভব না। এবারে আসছে দুটো, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট। দুজনকে কিন্তু একসঙ্গে কাজ করতে হবে। শুধু পাবলিক কাজ করে গেল, শুধু গভর্নমেন্ট করলো, প্রাইভেট কিছু করলো না, সেটা হবে না। ফলে দুজনকেই মেলবন্ধন। এই জন্য গভর্নমেন্ট থেকে বিভিন্ন জায়গা থেকে বাইরে বিদেশে এফডিআই দের 100% তাদেরকে বলে দিচ্ছে তোমরা পুরোপুরি নিবেশ করতে পারো। বড় বড় জায়গায় গিয়ে তারা প্রস্তাব রাখছে, আপনারা আসুন, দেশে আসুন, এরকম প্রোডাকশনের জায়গা তৈরি হচ্ছে, এরকম সিনারিও আমরা তৈরি করেছি, আপনারা অ্যাটমসফিয়ার ইনফ্রাস্ট্রাকচার অসম্ভব ভালো পাবেন। লজিস্টিক্সটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রীতিমতো জোর দিচ্ছে, লজিস্টিক যত ভালো হবে সারা বিদেশ থেকে সমস্ত লোকেরা সেখানে আসবে, প্রোডাকশন তৈরি হবে, সেগুলো তত বেশি হবে, আলটিমেট ইকোনমিক গ্রোথ হবে। কিন্তু এখনো পজিটিভিটি খুব ভালো জায়গায় নেই। ফলে এটা একটা জায়গা আগামী দিনে অবশ্যই ভালো জায়গা আসবে, এক্সপেন্ডিচারটা ভীষণ জরুরি। এবারে আমাদের মোটামুটি ব্রেকিং নিউজ গুলো খুব সুন্দর কমপ্লিট হয়ে গেল। এবারে যে জায়গাটা যাওয়া সেটা হচ্ছে মেম্বার। এই মেম্বারদের জন্য বক্তব্য, মেম্বাররা অনেকে বলছিলে, তো মেম্বার যারা ছোট কথা বলে রাখি তাকে, মেম্বাররা কিন্তু ডিজার্ট নেওয়ার ব্যাপার নয়। ইউটিউব কি করছে এখন একটা জিনিসকে মনে রাখবে, যখন সাধারণ মানুষরা এই ধরো কোনো বা তোমার বাড়িতে তুমি মনে করো কাজের লোক যে ঘর ঝাড় দিতে এসছে, এবারে যে ঘর ঝাড় দিচ্ছে যখন ঘরের ময়লাগুলো পরিষ্কার করছে, তোমাকে বলবে বাবু একটু পাটা তুলে বসবেন, দিদি একটু পাটা তুলে বসবেন, ঝাড় দেবো। এই যে ঝাড়টা যখন সে দিচ্ছে, ঝাড় দেওয়ার সময় ঝাড়াটা কোনো সময় তোমার পায়ে লাগতেই পারে, কারণ তুমি পাটা তোলার চেষ্টা করছো বা তুলতে একটু দেরি হচ্ছে। তুমি কখনোই ভাববে না যে ঝাড় দিচ্ছে উনি তোমাকে পায়ে ইচ্ছা করে, গায়ে তোমার ইচ্ছা করে ঝাড়ু দিয়েছে। উনি যেটা করেছে ময়লা পরিষ্কার করছে। ময়লাটা পরিষ্কার করার সময় ঝাড়ু ঝাড়ার সময় এই কাজগুলো তোমরা জানবে না, জানো কিনা জানি না, ইউটিউবে যে পরিমাণ জঞ্জাল জমে রয়েছে এবং ইউটিউব থেকে এই শুধু স্টক মার্কেট রিলেটেড এত পরিমাণে নোংরামো রয়ে গেছে, এত পরিমাণে মানুষকে লুপ্ত করার চেষ্টা করছে। ফলে ইউটিউবের পক্ষে সম্ভব হচ্ছে না কে ঠিক কে ভুল, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ধোকা দেওয়ার চেষ্টা করছে, টোপ ফেলে সাধারণ মানুষকে, নিরীহ মানুষকে টোপ ফেলে তাদের আওতায় ফেলে দিচ্ছে, আর কারা সিরিয়াসলি পড়ানোর চেষ্টা করছে, এডুকেশন দেওয়ার চেষ্টা করছে, এটা বুঝতে পারছে না। ফলে তাদের এই ধরনের কাজগুলো হচ্ছে। প্রেজেন্টলি যেটা বলছি, মেম্বারশিপ ব্যাপারটা অফ করেছে, যেটাকে বক্তব্য সেটা হচ্ছে কিছু ক্ষেত্রে অফ করেছে, তারা বুঝতে পারছে না সেন্স যে কোনটা কি হচ্ছে না হচ্ছে। এটা সময় লাগবে, 6 মাসও লাগতে পারে, 1 বছরও লেগে যেতে পারে। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে যে কন্ট্যাক্ট রাখো। আমাদের সব কাজ তো চলছে, এটা তো ছোট ব্যাপার না, এটা একটা বিস্তীর্ণ জায়গা জুড়ে কাজ চলবে এবং আগামী বহু বছরের যদি না আনসার্টেন এমন কিছু ঘটনা মানে ঘটে যায়, না ঘটে, তাহলে পর তুমি ধরে নাও এটা একটা লাইফ লং ঘটনা। যদি এই লাইফ লং সিচুয়েশন অ্যাটলিস্ট ইউটিউব যতদিন রয়েছে বা যতদিন সুযোগ দিচ্ছে, তো এই সিচুয়েশন আবার রিকভার হবে, আবার জায়গাটা খোলা যাবে, আবার মেম্বারশিপের জন্য সেই জায়গাগুলো তৈরি হবে। আমার পক্ষে আপলোড করা জায়গা দিচ্ছে না, ফলে আপলোড করতে পারছি না।
ফলে আমি ডাইরেক্টলি এখানেই আপলোড করব এবং এখানেই তোমাদেরকে দেখাতে দেখাতে যাব। এডুকেশনে চলবে, ব্রেকিং নিউজে চলবে, মেম্বারদের কোয়ারিয়ে চলবে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস গুলো এখানেই সব ঢুকিয়ে দেবো। ফলে কোথাও থেকে কোনো রকম প্রবলেম তোমাদের জন্য হবে না। শুধু ধৈর্য রাখো, সঙ্গে থাকো, তারপর দেখা যাবে। পোর্টফোলিও অ্যানালিসিস তো চলছেই, এই সম্পর্কে বেশ কিছু কথা বলবো। এখন আসা যাক যে পয়েন্টের দিকে। পোর্টফোলিও অ্যানালিসিস নিয়ে অনেকে বেশ কিছু প্রশ্ন আমায় করেছিলে, আমি সেইগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম যে প্রশ্নটা করেছিল বেশ অনেকে, সেটা হচ্ছে যেরকম পিন্টু অথবা সৈকত, ওরা করেছো এনটিপিসি গ্রিন এনার্জিকে নিয়ে কথা বলছিল। তো ওদের উত্তরে দিয়ে দিই ছোট করে। সেটা হচ্ছে গ্রিন এনার্জির মধ্যে লার্জেস্ট বলা যেতে পারে, সেরা, সবচেয়ে বিশ্বের মধ্যে, ভারতের মধ্যে সবচেয়ে বড় রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে কিন্তু এই এনটিপিসি গ্রিন এনার্জি সেরা। এরা সোলার এনার্জির উপর কাজ করে, উইন্ড এনার্জির উপরও কাজ করে। ফ্যান্টাস্টিক। কারেন্ট মার্কেট প্রাইস 125, এই 20-25-এর মধ্যে ঘোরাফেরা করছে। রিনিউয়েবল এনার্জি যত ইমপ্রুভমেন্ট হবে, এই কোম্পানি এবং এই কোম্পানির সংক্রান্ত অন্যান্য কোম্পানিগুলো কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। এই কোম্পানি অলরেডি যদি পি দেখো, ওভারভ্যালু সিচুয়েশন রয়েছে। দ্যাট মিনস প্রেজেন্টলি 305 ইজ পি, প্রাইস টু আর্নিং রেশিও। তো এই পি কি জিনিস বা আদার আরওসি, আরওই, এই সমস্ত কিছু কিন্তু আমি ওখানে বলেছিলাম, মেম্বারশিপ নিয়ে দেখার ব্যাপার ছিল, কিন্তু এখন যেটা হচ্ছে না। তো আমি নেক্সট দিন বা কদিনের মধ্যে আবার এইগুলো নিয়ে বলবো কথা, সেখানে পি ব্যাপারগুলো বোঝাবো। সময়টা এখানে কম। যেটা বক্তব্য 305 পি, যেখানে ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 34.9, ফলে এটা একটা জায়গা তৈরি করেছি। প্রচুর এক্সপেন্স বেড়েছে, লাস্ট কোয়ার্টারও দেখলাম সেখানেও প্রফিটেবিলিটি, নেট প্রফিট অনেকটা কমে গেছে। এক্সপেন্স বেশি হওয়ার কারণে কিন্তু অনেকটাই এখনো পর্যন্ত কারেকশনে বাকি রয়েছে। এই সিচুয়েশন এই মুহূর্তে কোনো রকম ভাবেই কিন্তু বাইরের জায়গায় নেই। কারেকশন হোক, কারেকশন হওয়ার পরে সিচুয়েশন যখন দাঁড়াবে অ্যারাউন্ড 100-র কাছাকাছি আসবে, তখন চিন্তা ভাবনা করা যাবে সেখানে এন্ট্রি নেওয়া যায়। পরেশ পাল বলেছিলে পোর্টফোলিও অ্যানালিসিস করার জন্য, রাজা দে সেও বলেছিলেন। আমি প্রতিটা মেল আমার কাছে আসে, প্রত্যেকটা আমি সিরিয়াসলি দেখি। মুশকিলটা হচ্ছে সময়। আমার কাছে এখানের জন্য সময় দেওয়া, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কনসালটেশন, বিভিন্ন কাজ, ইনভেস্টমেন্ট কাজ, ব্যাংকিং এর কাজ, সবগুলো কাজ কিন্তু একসঙ্গে চলছে। ফলে সময়টা খুবই কম। সময় বেশি থাকলে অবশ্যই আমি সবগুলো করে দিতাম, কিন্তু ধৈর্য রাখতে হবে, আমি সময় দিতে হবে আমাকে। আমি সময় ঠিক যখন বের করবো তখন একটা, আমাদের মেম্বার একজন খুব ভালো ছেলে, ওর কথা নিয়ে বলি। ও একটা প্রশ্ন করেছে, এসজেভিএন আর এনটিপিসি কোনটা নেব, এনএইচপিসি কোনটা নেবো। এখন এসজেভিএন ও রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে, এনএইচপিসিও কাজ করছে। তবে আমার নিজস্ব ব্যক্তিগত মতামত, এনএইচপিসি আমার কাছে কিন্তু ফেভারেবল। এবার যদি তুমি বলো ডেটা, তার অ্যানালিসিস, সেগুলো অন্য জায়গায় বলবো, কারণ এখানে খুব শর্ট জায়গায় শুধু ইয়েস নো, বেটার কোনটা, খারাপ কোনটা, এই শর্ট গুলো দিয়ে ছাড়তে হবে। তো তোমার জন্য আনোয়ার বলে রাখলাম সেটা। তুমি যদি কখনো সিচুয়েশন হয়, নো বাই অর সেল রেকমেন্ডেশন, আমার পার্সোনাল ভিউ এনএইচপিসি। চলে আসা এলিজাবেথ সরকার বেশ কদিন ধরে আমাকে কিন্তু মেল করে, আমি প্রতিটা কমেন্ট পড়ি, অবশ্যই পড়ি, এবং 90% অ্যান্সার দিই। যেগুলো অ্যান্সার দিই না জানবে, সেগুলোর অ্যান্সার আমি কিন্তু এইভাবে দেবো বলে। এলিজাবেথ, তোমার যে লিখেছো সেটা হচ্ছে বাজাজ ফাইন্যান্সকে নিয়ে। বাজাজ ফাইন্যান্সকে নিয়ে বলে রাখি, প্রথম দিনও ভালো ছিল, আজও ভালো, আগামী দিনও বাজাজ ফাইন্যান্স ভালো থাকবে। বিভিন্ন কোম্পানি আসছে, জিও ফাইন্যান্স আসছে, এটসেট্রা এটসেট্রা, কিন্তু বাজাজ ফাইন্যান্সের জায়গাটা অনলি ফর বাজাজ ফাইন্যান্স। এদের মার্কেটটা স্টাডি, এদের মার্কেট পেনিট্রেশন বলে, মানে তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যাওয়া বাজাজ ফাইন্যান্স সাংঘাতিক ভাবে গেছে। প্রতিটা আউটলেট, যেখানে যেখানে দেখবে বড় বড় শোরুম রয়েছে, সমস্ত জায়গায় কিন্তু এদের রয়ে গেছে। এরা ধার দেয়, লোন দেয়, লোন রিকভারি ভালো। কিছু নেগেটিভ ব্যাপার থাকবেই, যে লোন দেবে তখন লোন তো টাকা নিয়ে নেয় লোকে আনন্দ করে, যখন দেওয়ার সময় আসে তখন এই ব্যথাটা বোঝা যায়। তো সেই জায়গায় যখন আসে তখন তাদের কষ্টটা তৈরি হয়। তো সেই জন্য তারা কি করছে, নেগেটিভ ব্যাপার কি ছড়াচ্ছে, কিন্তু আলটিমেটলি বাজাজ ফাইন্যান্স এর বেস্ট চয়েস। এবং তুমি নিয়ে রেখে দিচ্ছ, একদম হোল্ড করার গল্প। 1 বছরই দেখো মাইনাস নেগেটিভ, মানে 11% নেগেটিভ হয়ে গেছে। 5 বছরে মাত্র 66%, কিচ্ছু পাওনি আমি জানি, কিন্তু কোম্পানি ভালো কোম্পানি। এবং 33 জন ব্রোকারকে যখন প্রশ্ন করা, ব্রোকার যারা দেখে এই টোটাল মার্কেটটাকে, তাদের মধ্যে ম্যাক্সিমামই তারা বলেছে যে বাজাজ ফাইন্যান্স শুধু ভালো নয়, টার্গেটও তারা করে দিয়েছে। এবং তারা বলেছে আউট অফ 5 4.8 হচ্ছে এদের সিচুয়েশন। আর একটা ব্যাপার, টার্গেট তারা দিয়েছে 8270, মানে প্রায় অ্যারাউন্ড 26% এগোনোর মতো সিচুয়েশন রয়েছে বাজাজ ফাইন্যান্সের। সুতরাং বুঝতে পারছো, নেগেটিভের যাই থাকবেই, কিন্তু তাই বলে আমরা হাল ছাড়বো না। মাস্টারকে ধরে রাখো, বসকে ধরে রাখো, গুরুকে ধরে রাখো, যারা আলটিমেটলি উইন করেছে। অতীতে বহু বছর তারা ধাক্কাকে অভিজ্ঞতা জয় করেছে। আগামী দিনে তাদের লড়ার যে ক্ষমতা, সেই অভিজ্ঞতাগুলোই তাদেরকে এগোতে সাহায্য করবে। নতুনদের সেই জায়গাটা আসতে সময় লাগবে। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট চলে আসছি আরেকজন সাবস্ক্রাইবার, উনি লিখেছেন ডিকসন টেকনোলজিকে নিয়ে। খুব ভালো ছেলেটা, এবং ও
মোস্ট প্রবাবলি ওয়েস্ট বেঙ্গল পুলিশে কাজ করে এবং অনেক দিন ধরে মানে বহু দিন ধরে আমার সঙ্গে কমেন্ট বিভিন্ন রকম কোয়ারি উত্তর দেওয়ার চেষ্টা করছি। ওর প্রশ্নটা ছিল ডিক্সন টেকনোলজি। ডিক্সন টেকনোলজি দেখো ভাই 5 বছরে 2100% রিটার্ন দিয়েছে কোম্পানিটা, 1 বছরে দিয়েছে 163%। মানে বুঝতে পারছো কোথায় কোম্পানিটা রয়েছে। 163% রিটার্ন নর্মালি আমাদের দেয়, সেটা হচ্ছে একদম মানে 5 বছরে, সেটা 1 বছরে দিয়ে দিয়েছে। 5 বছরে যেটা দিয়েছে সেটা মাল্টিব্যাগার 10 বছর 15 বছরে দেওয়ার কথা। ডিক্সন টেকনোলজি যে কাজকর্মগুলো রয়েছে, যদি যারা জানো না তাদের উদ্দেশ্যে ছোট করে বলে রাখি, একদিন মোবাইল সার্কিট তৈরি করে, প্রিন্টেড সার্কিট বোর্ড তৈরি করছে, ইলেকট্রনিক ইএমএস সিস্টেম সেগুলো তৈরি করছে, যে টিভির যে সার্কিট বোর্ড প্যানেলগুলো সেগুলো তৈরি করছে। তো এই ধরনের কাজগুলো ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস যত গুণ বাড়বে এবং বিদেশে এক্সপোর্ট শুরু করবে তখনই তত ইম্প্রুভমেন্ট হবে। অলরেডি ডিক্সন কিন্তু প্রাইমারি জায়গায় লিডিং জায়গায় রয়েছে, মানে সেরা একদম প্রথম দিকে রয়েছে। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে যে পিএলআই প্রফিট লিঙ্ক ইনসেন্টিভ সেগুলো সমস্ত কিছু কিন্তু পেয়েছে। এবং ফিউচার যদি দেখো বড় বড় ব্রোকার যারা, তাদের কথা অনুযায়ী তারা কিন্তু খুব পজিটিভ রয়েছে। তারা বলছে যে আগামী দিনে ডিক্সন টেকনোলজি ইমপ্রুভমেন্ট করবে, মানে আনবিলিভেবল ইমপ্রুভমেন্ট হবে, সেটা জায়গাটা মানে আনবিলিভেবল। তো সেই জায়গাটা ভবিষ্যৎ তৈরি করবে। দাম অনেক বেশি, কারেন্ট মার্কেট প্রাইস 15,800 মতো রয়েছে। যদি তুমি বলো পি এখন 169, এইসব কোম্পানিগুলো কিন্তু পি কমবে না, এই এক্সপেকটেশন করবে না। ফলে এখনো কিন্তু যদি বাইং রেঞ্জ বলো, আমাকে কেনার কথা বলছিলে, ওই কথাটা যদিও আমাকে উচিত নয় এই কথাগুলো বলা, তবু ছোট ছোট ব্যাপার বলে রাখি যাতে কি করব। কারণ খারাপ কোনো অসৎ উদ্দেশ্য নিতে বলছি না, বা আমি এমন কোনো স্টককে বাই করতে বলছি না যে স্টকগুলো খোলা মনে সাদা মনে ভালো কথা বলছি, তাতে যা হবে হবে, তাতে কোনো চাপ নেই আমার। বাইং রেঞ্জ কিন্তু 12 থেকে 16% কারেকশন হবে। মানে আমি মোটামুটি 14,749, যেটাকে আমরা 50 ডিএমএ বলছি। ইএমএ ডিএমএ কি সেটা আমি নেক্সট দু একটা ক্লাসের মধ্যে কিন্তু প্র্যাকটিক্যাল যেখানে করাচ্ছি, টেক ইনভেস্টর গুলো আমার চ্যানেল আছে, সেখানে আমি বক্তব্য রাখবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। এখন শুধু বলে রাখি এই কথাটা, খুব মুভিং অ্যাভারেজ বলে একটা বস্তু রয়েছে, যে বস্তুটা মোটামুটি ইন্ডিকেট করে দেয় ভ্যালুয়েশনের দিকে। আর এসে পরে বলবো, অনেক ইন্টারেস্টিং সব রয়েছে সমুদ্র। এখন যেটা ঘটনা সেটা হচ্ছে 14,749 মোটামুটি রেঞ্জ, এর কাছাকাছি। মানে এটাই নেবে তা না, 14,740 নিতে পারো, 14,790 তো নিতে পারো, কিন্তু এটা হচ্ছে রেঞ্জ, মানে অ্যাপ্রক্সিমেট 12 থেকে 15% কারেকশন হবে, তারপর নেবে। তো আজকে ইন্টারেস্টিং ভিডিওটা এখানে শেষ হতে চলেছে। দারুণ ইন্টারেস্টিং। যাদের উদ্দেশ্য শেষ কথা যেটা বলা, সেটা হচ্ছে মেম্বারদের ফার্স্ট উদ্দেশ্যে ইউটিউব বুঝতে না পেরে বেশ কিছু জায়গায় এরকম কাণ্ড করছে। আমি একা বলে না, অজস্র অনেকের ক্ষেত্রে এটা করছে। কেউ স্বীকার করুক না করুক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু হচ্ছে। কিন্তু কালেকশনে যেটা বললাম, কাজের মাসি যখন ঘর ঝাড় দিয়ে চলে যায়, যাওয়ার সময় একটু আধটু ধুলো বালি যাতে না থাকে কোথাও, অলরেডি জঞ্জালে ভরে গেছে ইউটিউব, সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। তো পরিষ্কার করে চলুক, আমাদের কাজে আমরা কাজ করতে থাকি, আমরা আস্তে আস্তে এগোতে থাকি। ব্যথা তো থাকবেই জীবনে, সবকিছুতে, সবকিছু নিয়ে আমাদেরকে চলতে হবে। আজকে আমাদের শেষ। নমস্কার।